নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প দাম্পত্য। তাহলে শুরু করি গল্প দাম্পত্য। ওদের সরু গলিটা যেখানে এসে চওড়া বড় রাস্তায় মিশেছে, সেই মোড়ে হঠাৎ সেদিন স্বামী স্ত্রীতে সাক্ষাৎ। স্বামী বললে, এই যে সুচিত্রা। ক্ষীণ ক্লান্ত কণ্ঠে স্ত্রী উত্তর দিল, ও এই যে। ক্লান্তির কোনো কারণ নেই, ওই রকমই অভ্যস্ত। সুচিত্রা হাঁটে অবসন্নভাবে, কথা কয় যেন ক্লান্তির শেষ নেই। চোখের দৃষ্টিটা শুদ্ধ, যেন প্রাণহীন বিবর্ণ। কোথায় চললে? বিপুল উৎসাহ ভরে জিজ্ঞাসা করে স্বামী। বিজয়ের স্বভাব ওর স্ত্রীর ঠিক বিপরীত। সে চলে ছুটে, কথা কয় জোরে জোরে এবং দ্রুত। জীবনের ওপর ওর অগাধ আস্থা। সে ছেলেবেলায় খেলাধুলোয় প্রথম হতো। আজও সন্ধ্যার পর কাজে যেতে যেতে আলো জেলে ছেলেরা ব্যাডমিন্টন খেলছে দেখলে কারুর হাত থেকে ব্যাটটা কেড়ে নিয়ে একটা গেম খেলে নেয়। এখনও নিয়মিত ব্যায়াম করে, হাজার কাজ থাকলেও ওটা বন্ধ হয় না। ওর চলায় বলায় ভঙ্গিতে প্রাণশক্তি যেন উছলে ওঠে, আর তাইতে প্রকাশ পায় ওর অসাধারণ কর্মশক্তি। বিজয় ওঠে 6টায় এবং শুতে যায় রাত 11টায়। তখনও বিছানায় শুয়ে পড়াশুনো চলে। সকালের কাগজটা যেটুকু বাকি থাকে পড়তে, সেটুকু শেষ করে, তারপর মেডিকেল জার্নালগুলো। ঘুমোতে ঘুমোতে প্রায় প্রতিদিনই রাত 1টা বেজে যায়। তবু এত অল্পক্ষণ বিশ্রাম নিয়েও সে ক্লান্তি অনুভব করে না কিছুমাত্র। এই দুটি বিপরীত স্বভাবের মানুষের মধ্যে প্রেম জমে ওঠবারই কথা, আর তা তো উঠেও ছিল। সুচিত্রা বললে, যাচ্ছিলুম তোমার ওখানেই। আরে, সে যে আমার সৌভাগ্য। ইস, যদি ঘরে বসে থাকতুম, কৌতুক করে বলে বিজয়। কিন্তু সে কৌতুকের তাপ সুচিত্রার ক্লান্তির বরফ গলাতে পারে না। মুখে ওর একটা হাসির রেখাও ফোটে না। বিজয়ের মনেই পড়ে না কবে ও সুচিত্রাকে হাসতে দেখেছে। হাসলেও মরার মতো হাসি ফোটে, প্রাণহীন, নিষ্প্রভ। সুচিত্রা চুপ করেই রইল। বিজয় বললে, কিন্তু দেবী, হতভাগ্যের প্রতি এত করুণা কেন? আগে তাই বলো। নাকি তোমার সঙ্গে বাড়িতেই ফিরে যাব? না না, এখানেই সেরে নি। কতগুলো খুচরো ব্যাপার আছে। দীপু মঞ্জুর বিস্কুট ফুরিয়েছে, এ বেলায় মনে করে পাঠিয়ে দিও। আমার সেই টনিকটা, সাবান 1 বাক্স, ওদের জামার ছিট কিছু কিনতে হবে। আমারও খুচরো খরচা আছে। অমনি ওই সঙ্গে 100টা টাকা দিও। টাকাটা এখনই নিয়ে যাও, বাকি জিনিসগুলো আমি 4টের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। তাই দিও, ওরা স্কুল থেকে ফেরবার আগেই বিস্কুটটা দরকার। নিশ্চয়ই দেব। আচ্ছা, কিন্তু একটা কথা, এবার যে 10 পাউন্ডের টিন ছিল চিত্রা, এখনও তো 1 সপ্তাহ। ওটা কেনাই তোমার ফুলিশ হয়েছিল। এই বর্ষায় টিন খোলবার পর কি আর থাকে? মেয়ে গেলে তোমার ছেলেমেয়েরা খায় না, তা আমি কি করব? সে চাকর বাকররা খাচ্ছে, তাও তারা খেতে চাইছে না। বলে, এ যে একেবারে কাদার তাল হয়ে গেছে দিদিমণি। একটু যেন দমে যাওয়া কণ্ঠস্বরে বলে বিজয়। হ্যাঁ, আর একটা কথা, সামনেই তো শীত। ওদের 2টো উলের ফ্রক আর পুলওভার চাই। কিনবে না বুনে নেব? বুনতে পারবে? তোমার তো আবার চোখে স্ট্রেন হয়। না, সময় তো আছে, একটু একটু করেই না হয় বুনব। তাহলে উল কিনতে হবে। ওটা তুমিই পছন্দ করে কিনে নিও বরং। এই নাও, 120 টাকা ছিল, আপাতত দিলুম।
আচ্ছা। তেমনি উৎসাহহীনভাবে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে ব্যাগে রাখলে সুচিত্রা। তারপর একটু ইতস্তত করতে লাগলো, অর্থাৎ তবে আসি। এ কথাটা ও স্বামীর কাছ থেকে শুনতে পারলেই খুশি হয়। এ কথাটা বলতে আজও যেন কেমন বাধে ওর। কিন্তু বিজয়ের অত ব্যস্ততার মধ্যেও এই মুহূর্তে ওর কাছে যেন সমস্ত সময় স্তব্ধ হয়ে থেমে গেছে কোথায়। সে স্ত্রীর দিকে চেয়ে দাঁড়িয়েই থাকে। সে চাহনিতে আজও পুরুষের অনন্ত কামনা, চোখের চাহনিতে যুগ যুগান্তরের বহ্নি। উৎসুক ব্যগ্র হয়ে আছে স্ত্রীর কাছ থেকে, এমনকি প্রেমও নয়, এতটুকু সহানুভূতি, একটুখানি আগ্রহ, একটু স্নেহের ভঙ্গি মাত্র আশা করে। কি প্রচণ্ড দীনতা ওর সেই দাঁড়িয়ে স্ত্রীর মুখের পানে তাকিয়ে থাকার মধ্যে। কয়েক মুহূর্ত তাই যেন কত যুগ স্বামীর কাছে। বিজয়ী শেষ পর্যন্ত প্রশ্ন করলে, তুমি তো বাড়ির কত দূর কী হলো জানতে চাইলে না? সে তো তুমি দেখছই, তেমনি নিরুৎসাহ কণ্ঠে উত্তর দেয় সুচিত্রা। এধারে গাঁথুনি সব কমপ্লিট। দোতলার ছাদটা আজকাল ঢালাই হবে। এখন আর তেতলায় হাত দেব না মনে করছি। এধারে সব সেরে নি। দেওয়ালে বালির কাজ, সিঁড়ি, মেঝে, দৌড়, জানালা, হাজারো কাজ বাকি। এসব খুচরো কাজে বড্ড সময় নেয়। আমি যে মোটেই সময় পাচ্ছি না দাঁড়াতে। কন্ট্রাক্টর ব্যবসাদার, তার 50টা বাড়ি হচ্ছে। কাজ চললেই হলো, তার আর তারা কি। তবুও আমি আশা করছি মাস 2 মধ্যেই বসবাসযোগ্য করে নেব সবটা। তুমি সিঁড়িতে মার্বেল পছন্দ করো, সিঁড়ি আর তোমার ঘরের মেঝে সাদা পাথর দিয়ে দেব ঠিক করেছি। তুমি কি বলো? তবুও সে নিষ্প্রভ চোখে বিদ্যুৎ খেলে না। যা ভালো বোঝো তুমি। তারপর একটু চুপ করে থেকে বললে, কোথায় যাচ্ছ? এই যে সামনেই একটা টাইফয়েড কেস আছে। তুমি একাই যাবে না পৌঁছে দিয়ে আসবো? কোথায় যেন একটু ঔৎসুক্য ওর গলায়। এমন সময় আসে বৈকি জীবনে, যখন কেউ কাজের ক্ষতি করলেও তার প্রতি কৃতজ্ঞতা বোধ হয়। না না, এটুকু আমি চলেই যাচ্ছি, তোমার আর সময় নষ্ট করতে হবে না। সুচিত্রা বাড়ির পথ ধরে। বিজয় তবু দাঁড়িয়ে থাকে কিছুকাল। দীর্ঘ নিঃশ্বাস? না, সে সময় ওর নেই। কোথায় যেন কল আছে, কি যেন রোগ, ইতিমধ্যেই সব ভুলে গেল। অতীশবাবুদের বাড়ি ব্যাসিলারি ডিসেন্ট্রি, তারকবাবুদের বাড়ি টাইফয়েড। না না, মনে পড়েছে, অতীশবাবুদের বাড়ি টাইফয়েড। কি হলো আজর? সব গুলিয়ে যাচ্ছে কেন এমন করে? অত্যন্ত দ্রুত পদে অতীশবাবুদের বাড়ির পথ ধরে সে। অথচ এই সুচিত্রাকে পাবার জন্য কী না করেছে বিজয়। সাধনা? সাধনা কেন, তপস্যাই বলা যেতে পারে। কি দেখেছিল ওর ওই ক্লান্ত চোখে? কি মোহের অঞ্জন লাগিয়েছিল ওর ওই অবসন্ন বসে থাকার ভঙ্গি? নাকি সেদিন কিছু বন্যি ছিল ওর চোখে মুখে? কে জানে, আজ আর মনেও পড়ে না। ওরা সহপাঠী ছিল। একসঙ্গে আইএসসি বিএসসি পাশ করে বিজয় গেল ডাক্তারি পড়তে, সুচিত্রা এমএসসি পাশ করে রিসার্চ করতে লাগল। দুজনেই ভালো ছাত্র। ইন্টারমিডিয়েটে 3য় স্থান পেয়েছিল বিজয়, বিএসসিতে ফার্স্ট ক্লাস অনার্স। তারপর ডাক্তারিতে একবারও ফেল না করে গৌরবের সঙ্গে পাশ করল। আর সুচিত্রাও বিএসসিতে ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে এমএসসিতে প্রথম হলো। এদের সহপাঠনা অবশ্য স্বল্পকালের, কিন্তু বিজয়ের উৎসাহে পরিচয়টা সখ্যে পরিণত হতে বাধেনি। সুচিত্রা বাবা বিজয়কে স্নেহের চোখে দেখতেন। ওর উৎসাহী মন প্রৌঢ় বয়সেও তাকে যৌবনচঞ্চল করে তুলত। সে যে ছাত্র হিসাবে ভালো তা তিনি সুচিত্রার মুখে শুনেছিলেন, সুতরাং তাকে সাদর অভ্যর্থনা করতে বাধেনি। সুচিত্রার মা তো বিজয়কে খুবই ভালোবাসতেন। বলতেন,
আমার ছেলেটা বেঁচে থাকলে অমনি হতো। কেমন দুটি ভাই বোনে পড়াশোনা করত, খুনসুটি করত, হেসে খেলে বেড়াতো। আমার কপাল, নইলে অমন ছেলে খেয়ে বসে থাকি। তবু বিজুটা আসে, আমি যেন অনেকটা শান্তি পাই। বিজয়ের দেশ মফস্বলে। হোস্টেলে থাকা ছাড়া তার উপায় ছিল না। সেজন্যে সুচিত্রার মা প্রায় ওকে নিমন্ত্রণ করতেন। বিজয় যত খেত তার চেয়ে ঢের বেশি উচ্ছ্বাস করত। পিঠে পায়েস হলে তো আর কথাই ছিল না। বলতো, মা, মাছ মাংস তবু দৈবাত ঠাকুরদের হাতে উতরে যায়, কিন্তু এসব তো আমাদের কাছে দুরাশা। চেয়ে চিনতে উপদ্রব করে খেত বিজয়। মার প্রাণও স্নেহবিগলিত হয়ে উঠত। তিনি প্রায় সুচিত্রাকে বলতেন, ওরে, কলেজ থেকে একটা টেলিফোন করে দিস তো বিজুকে, আজ যেন আসে একবার। নিশ্চয়ই মনে করে করিস, ভুলিসনি যেন। সুচিত্রা বিরক্ত হয়ে উঠত। এই আবার এক হাঙ্গামা, এসব ভালো লাগে না আমার। তোমাদের এই খাওয়া খাওয়া নিয়ে যেন এক আধিক্যতা। বিজয়কে বলতো মার সামনেই, তুমিও এমন কাঙালপানা করো খাবার নিয়ে, যেন মনে হয় কখনো কিছু খেতে পাওনি। আমার লজ্জা করে তোমার ভাবভঙ্গি দেখে। বিজয় কিছুমাত্র কুণ্ঠিত হতো না। হেসে বলতো, তুমি আধুনিকা, আহারটা অত্যন্ত স্থূল বস্তু তোমার কাছে, কাজেই লজ্জার ব্যাপার। আমরা অত সূক্ষ্মরসের রসিক নই। আমরা জানি যেটা না হলে এ সংসারে তুচ্ছ কীটপতঙ্গেরও চলে না। যত বড় মনীষী হন, কবি বলো, দার্শনিক বলো, সকলের সব কিছু পাণ্ডিত্য প্রতিভা অচল যেটার অভাবে, সেটা এমন কিছু অকিঞ্চিতকর বস্তু নয়। পৃথিবীতে যদি কিছু আধিক্যতা করতেই হয়, খাদ্য নিয়ে করাই কি সঙ্গত নয়? না, সে তুমিও জানো বিজু, শুধু ওটা তোমার পোজ, মাকে খুশি করার একটা চাল ওটা। কিন্তু সেটাও তো এই জন্যে, নইলে মার কাছে কি স্বার্থ বলো? জানি নে, বাজে বকতে পারিনি তোমার সঙ্গে। ক্লান্ত সুচিত্রা চুপ করে। মা ধমক দেন, ও সব তোর কী কথাবার্তা রে? তোরই যেন বেশি আধিক্যতা, না খাওয়াটা একটা চাল তোমার। বিজয়ের দুর্ভাগ্য যে সুচিত্রার মা বেঁচে নেই, থাকলে বোধহয় এমনটা হতো না। ডাক্তারি পাশ করে যখন কোথায় বসবে এই প্রশ্ন দেখা দিল, তখন বিজয়ের বাবা বলেছিলেন সরকারি চাকরি নিতে। মা আর কাকারা উপদেশ দিয়েছিলেন দেশে গিয়ে বসতে। কিন্তু কোনো কথাই না শুনে বালিগঞ্জের এই পাড়ায় যে বিজয় এসে বসল, তার মূলেও ও বাড়ির প্রতি একটা আকর্ষণ ছিল বইকি। সুচিত্রার বাবা সরকারি বড় অফিসার ছিলেন, রিটায়ার করে নতুন বাড়িতে এসে বসেছেন। সুতরাং সদ্য তার নড়বার কোনো আশঙ্কাই ছিল না। অগত্যা বিজয় বেছে বেছে এই পাড়াতে ঘর নিয়ে ডিসপেন্সারি সাজালে। সুচিত্রা বলেছিল, সিলি, কি আছে এ পাড়াতে? এত জায়গা থাকতে এখানে এলে বিজু? তুমি একটি ফার্স্ট ক্লাস ক্যাবলা। বিজয় বলেছিল, কেন, এ পাড়া ও পাড়ায় তফাৎ কি? যার শক্তি আছে সে সব জায়গাতেই পসার জমাতে পারবে। জানো তো সেই সঞ্জীব চাটুর্যের কথা? অশ্বত্থ গাছ বড় রসিক, সে প্রস্তর হইতে রস আহরণ করে। আহ, বড় বিরক্ত বোধ হয় তোমার ওই বড় বড় কথাতে। বিজয়কে প্রস্তাবটা করতে হয়েছিল ভয়ে ভয়েই। বলা বাহুল্য, সুচিত্রা প্রথমে এই কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। ও সব থাক বিজু, ও সব সিলি ননসেন্স, আর এ বয়সে শুনতে ভালো লাগে না। বিজয় বলেছিল, ভালোবাসাটা না হয় সিলি ননসেন্স, যা খুশি বলতে পারো, কিন্তু বিয়ে করাটা তো তা নয়। তুমি বৈজ্ঞানিক জৈব ধর্মকে অস্বীকার করতে পারো না, আর বিয়েই যদি করতে হয় তো পাত্র হিসেবে আমি কি খারাপ? সুচিত্রা উত্তর দিয়েছিল, এমন ভালোই বা কি? তোমার চেয়ে ভালো পাত্র কি আমি পেতে পারি না?
3 বছর যোগ্যতার সঙ্গে রিসার্চ করে সরকারি চাকরিতে ঢুকেছি। চেহারাও বোধহয় মন্দ নয়। সুতরাং সুচিত্রা হাসির মতো করে মুখটা বেঁকিয়েছিল একটু। সেই সব ভালো পাত্র তো আপাতত হাতের কাছে নেই, আমিই আছি। আমার সম্বন্ধে তোমার আপত্তি কি? তুমি? তোমাকে ও লাইটে ভেবেই দেখিনি কোনো দিন। ক্যাবলা বলে, কৃপার পাত্র বলেই মনে করেছি। তাছাড়া বয়সেও বোধহয় ছোট হবে তুমি, কে জানে। ওসব তোমার বাজে ওজোর সুচিত্রা। আমার কথাটা তোমার ভেবে দেখতেই হবে। প্রতিদিনই এক কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে সুচিত্রা রাজি হয়েছিল। ওর মা তখন আর বেঁচে নেই। সুচিত্রা বাবা খুশিই হলেন। নিজের মেয়ের চেয়ে তাঁর বিজয়ের ওপর আস্থা বেশি। তিনি নিশ্চিন্ত হলেন। সুচিত্রার ভবিষ্যৎ কিছুদিন ধরেই তাকে চিন্তিত করে তুলেছিল। কিন্তু বিজয়ের লড়াই ওইখানেই থামেনি। ওর বাবা অনেক কষ্ট করে ওকে ডাক্তারি পড়িয়েছিলেন। এমনকি কাকারাও কম স্বার্থ ত্যাগ করেনি। ওদের মনে ব্যথা দিয়ে কোনো কাজ করতে সে পারবে না। গোঁড়া হিন্দু পরিবার ওদের। এরকম বিবাহে ওরা অভ্যস্ত নন। বিজয়ের দিকে যুক্তি ছিল যে সে পাল্টি ঘরেই বিয়ে করছে, কিন্তু সেটাই সব নয়। প্রথমত বয়স সম্বন্ধেই বাবার ঘোরতর আপত্তি। তিনি বললেন, জীবন তোমার সবে শুরু, কিন্তু ওদের এ বয়সে উৎসাহ কমে আসে। 28 বছরের পুরুষ আর 28 বছরের মেয়েতে ঢের তফাৎ। আরও একটা কথা কল্পনা করো, 10 বছর পরে তোমার যৌবন ঠিকই থাকবে, উদ্যম উৎসাহ কিছুরই অভাব থাকবে না। কিন্তু 38 বছরের বাঙালি মেয়ের দেহে মনের কি থাকে বাবা? আজ যেটাকে আকাঙ্ক্ষার ধন বলে ভাবছ, কাল সেটাই বিভীষিকা হয়ে উঠবে, অথচ তখন আর ফেরবার পথ থাকবে না। সিন্ধুবাদ নাবিকের ঘাড়ে চাপা সেই বৃদ্ধের মতো তোমার সমস্ত শক্তিকে পঙ্গু করে তুলবে। জানো তো, সাঁড়াশির মতো পা দুটো দিয়ে গলা চেপে ধরত। নিজের ইচ্ছা মতো জীবনের পথে চলতে গেলেই দম বন্ধ হয়ে আসত তার। স্কুল মাস্টার বাপকে করুণার চোখে দেখত না বিজয়, বরং শ্রদ্ধাই করত। কিন্তু সেদিন ওর চোখে ছিল রঙিন চশমা। কোনো কথাই ভালো লাগেনি। সে জেদ করে, মান অভিমান করে মা বাবার কাছ থেকে মদ আদায় করেছিল। অত্যন্ত অনিচ্ছাতে মদ দিলেও তার সম্পূর্ণ দায়িত্ব বহন করতে তারা রাজিই ছিলেন। অর্থাৎ বিবাহ দেওয়ানো, কথাবার্তা কওয়া, সব কিছু। অন্তরের হতাশা বাইরে না বেরোয়, এটা ছিল তাদের বিশেষ লক্ষ্য। কিন্তু সুচিত্রার তাতেও আপত্তি। বলেছিল, আমি কিন্তু ওদেশে ফেসে গিয়ে বেশি দিন থাকতে পারবো না। ফুলশয্যা, তারপরের দিন ব্যাস, 8 দিন থাকা পোষাবে না। কিন্তু অষ্টমঙ্গলা না সেরে এলে মা মনে বড় দুঃখ পাবেন। যা হয় একটা বানিয়ে বলো, না হয় বলো বাবার খুব অসুখ বা অমনি কিছু। শেষ অবধি 8 দিন ছিল অবশ্য। দেশের ওরা এত যত্ন করেছিলেন যে মুখের ওপর আঘাত দিয়ে চলে আসতে সুচিত্রারও বেঁধেছিল। কিন্তু আর কখনো সে দেশে যায়নি। তারপর বহুদিন গত হয়েছে। 2টি সন্তান হয়েছে ওর, দীপক আর মঞ্জু। বিজয়ের পসার বেড়েছে দ্রুত গতিতে। ও ভালো ডাক্তার বলে হয়তো নয়, অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ, মিষ্টভাষী লোক বলে। পাড়াঘরের টাকা পয়সা বাকিই থাকে 2-4টে। বিজয় তার প্রতিবেশী ডাক্তারের মতো ঘাড়ে চেপে আদায় করে না। সেজন্য 2 পয়সা দাম বেশি দিতেও আপত্তি নেই। এতে করে বিজয় দেখেছে যোগ বিয়োগের কাঁটায় লাভের ওজনই ঝুঁকে থাকে। কিন্তু এ তো গেল জীবনের বহিরঙ্গ। ভেতরে ভেতরে এই উৎসাহী লোকটি সত্যিই আজ ক্লান্ত। ডিসপেন্সারির ওপর ওর একটা বাসা ছিল, 1খানা ঘর এবং চাকর। সেখানে সুচিত্রাকে তোলবার কথা বিজয় মুখে আনতেও পারল না। অতএব সে বাপের বাড়িতেই রইল। তাই বলে বিজয়ের সেখানে থাকবার হুকুম ছিল না। সুচিত্রা মুখ বেঁকিয়ে বলতো,
এ কি ঘর জামাই, ছি। সপ্তাহে একদিন মাত্র থাকা চলত, বাকি 6 দিনের ব্যবস্থা বিচিত্র। যেদিন রাত্রি 10টার মধ্যে ফিরতে পারত সেদিন স্ত্রীর সঙ্গে দেখা হতো। কাজের চাপে যেদিন ফেরা অসম্ভব হতো সেদিন দেখাও হতো না। শ্বশুর জোর করে রাত্রে এখানে খাওয়ার ব্যবস্থাটা করেছিলেন। সুচিত্রার কড়া হুকুমে ঠাকুর চাকরকেও বসিয়ে রাখা চলত না। 10টার মধ্যে এলে ঠাকুর খাবার দিয়ে যেত। সুচিত্রা সামনে এসে বসত। কোনো কোনো দিন শ্বশুরও থাকতেন। তা নইলে দেখত নিচের টেবিলে খাবার ঢাকা আছে। কোনো কোনো দিন বেড়াল কিছু নষ্টও করে যেত। পিঁপড়ে ধরা তো তুচ্ছ ঘটনা। বিজয় বলতো, বাসা একটা দেখি চিত্রা, এমন করে কি আর চলে? সুচিত্রা বলতো, বাবার কি করব, বৃদ্ধ বয়সে একা। বিজয় বলতো, তাহলে বড় বাসা নি, বাবাও চলুন। জামাই বাড়ি, ছি। শ্বশুর নিজে বিরক্ত হতেন, বলতেন, এ তোর কি বিশ্রী জেদসু, এত বড় বাড়ি আমার পড়ে রয়েছে, জামাই কেন নষ্ট করবে, ওরই তো সব। কেন বাবা, তুমি কোনো চ্যারিটিতেও তো দিতে পারো। ও সব কথা শুনিও না ওকে, তাহলে উপার্জনের আর্জ কমে যাবে। বাবা উত্তর দিতেন, তুই ওর বউ হতে পারিস, কিন্তু তোর চেয়ে ওকে ঢের বেশি চিনেছি আমি। তোর সঙ্গে বিয়ে হয়েও যদি আর্জ না কমে থাকে তো সে আর কমবে না। শ্বশুর একদিন দুপুরবেলা জামাইয়ের বাসায় গিয়েছিলেন। দেখলেন 2:30-র সময় জামাই ফিরে স্নানের জল না পেয়ে নিজের টিউবওয়েল থেকে জল পাম্প করে এনে স্নান করলে। তারপর ঢাকনা খুলে ভাত খেতে বসল। ঠান্ডা শক্ত ভাত, একটা কি ঘ্যাঁট আর 2 টুকরো মাছ। খাবার জলটাও নিজেকে গড়িয়ে নিতে হলো। আনাড়ি চাকর, তাই ফাঁকিবাজ, প্রত্যহই নাকি এমনি করে বেরিয়ে যায় দুপুরে। শ্বশুর প্রশ্ন করলেন, সকালে কি খেয়ে বেরো? এর আগের চাকর লুচি কি ডিম ভাজা টাজা করে দিত, এ এত পারে না। গোটা 4 রসগোল্লা, 2 কলা আর চা। শ্বশুরের চোখে জল এসে গিয়েছিল। তিনি বললেন, তুমি বাসা দেখো বাবা, মেয়ে আর আমি পুষতে পারবো না। সেই কথাই বলতে এসেছিলুম। মেয়ে শুনে বললে, ওটা বাবার একটা জেস্চার, স্বার্থত্যাগ। হাউএভার তুমি বাসা দেখো, কিন্তু আমাকে না দেখিয়ে নিও না। একে যুদ্ধের ফলে বাসা দুষ্প্রাপ্য, তাই যদি বা ডাক্তারির দৌলতে কোনোটা খুঁজে বার করে বিজয়, সুচিত্রার একটাও পছন্দ হয় না। ইতিমধ্যে সন্তান সম্ভাবনা হওয়াতে সে কথা চাপা পড়ে গেল। প্রথম পুত্র সন্তান হওয়ার পরেও যখন বিজয় বউকে নিয়ে গেল না দেশে, তখন বুড়ো বুড়ি আর থাকতে পারলেন না। দেশ থেকে এসে হাজির হলেন। তাঁরা এই গৃহস্থালির কোনো কথাই জানতেন না, অবাক হয়ে গেলেন। মা নাতিকে দেখতে গিয়ে পুত্রবধূর 2 হাত ধরে বললেন, এমন করে ওকে দগ্ধে মেরো না মা, প্রসন্ন হও। ওরও তো সমাজ আছে, লোকের কাছে কি বলে ভাবো দেখি। 3 বছর বিয়ে হয়েছে, বউ আজও স্বামীর ঘর করে না। ক্লান্ত সুচিত্রা স্বামীকে ডেকে বললে, এইসব নানা রকম কথা শুনতে আমার ভালো লাগে না বলেই আমি তোমাদের দেশে যাই না। বিয়ে করার এত ঝঞ্ঝাট জানলে আমি কখনোই রাজি হতুম না। যাই হোক, এসব আর ভালো লাগে না, বাসা নাও যেখানে পাও। মার আগ্রহে দেশেও যেতে হলো। সেখানে অন্নপ্রাশন করবেন ছেলের। এটি আমায় ভিক্ষা দাও মা, দেশে যে আর মুখ দেখাতে পারছি না। ঠিক 2টি দিন থেকে সুচিত্রা ফিরে এলো। এনাফ অফ দিস ননসেন্স, জানো, এবার ভাবছি আবার চাকরি করব। কেন চিত্রা? ব্যস্ত হয়ে বিজয় প্রশ্ন করে। অফিসের অজুহাত তো একটা বড় অজুহাত, কেউ কিছু বলতে পারবে না। বিয়ের পরই স্বামীর ঘর না করুক চাকরি ছেড়ে দিয়েছিল সুচিত্রা।
দুটি বড় ঘরওয়ালা ফ্ল্যাট পেয়ে বিজয় একেবারে টাকা আগাম দিয়ে এলো। ফার্নিচার শ্বশুর দিলেন কিছু কিছু। বললেন, এ তোমার জন্যই কেনা বাবা বিজু। এই আনন্দের দিনটির জন্য অনেক দিন ধরেই প্রস্তুত হচ্ছি। অস্ফুট স্বরে সুচিত্রা বললে, সকলেরই যেন বাড়াবাড়ি, ভালো লাগে না এসব আমার। তাছাড়াও বিজয় কত যে বাজার করল তারই অত্তা নেই। কাজ কামাই করে সাজালো সব। ও বাড়ি থেকে সুচিত্রার মাল এসে পৌঁছলো এক গাদা, বিছানা, ছেলের কট ইত্যাদি। সে সবই বিজয় গুছিয়ে রাখল। সন্ধ্যার পর খেয়ে দিয়ে সুচিত্রা এলো। এক ঘরেই দুটি খাট রাখা হয়েছে, মধ্যে খোকার কট। এ কি, এক ঘরে কেন? তোমাকে হাজারবার বলেছি না, এসব ননসেন্স আমার কাছে চলবে না। তুমি ডাক্তার হয়ে বিয়ে হয়েছে বলেই এক ঘরে শুতে হবে? এই আইডিয়া একেবারে প্রিহিস্টোরিক। প্লিজ অন্য ব্যবস্থা করো। বিজয়ের মুখ শুকিয়ে গেছে ততক্ষণে। কিন্তু লক্ষ্মীটি, দুটি তো ঘর, তার মধ্যে ওটা একেবারে মালে বোঝাই হয়ে গেছে। তবু তো আমার আগের ঘরটা ছাড়িনি, সেটাতেও কত চালান করেছি। তাছাড়া চাকর শোবে, চাকর চলনে শোবেক্ষণ। মাল ও ঘরে আরও পাঠাও, এ ঘরে এনে রাখো, নইলে ফেরত পাঠিয়ে দাও বাবার ওখানে। এসব আনহাইজিনিক। আজকের মতো সুচিত্রা, সারা দিন এইসব করে ক্লান্ত। এত রাত্রে আবার সব ওলটপালট করতে গেলে মরে যাব। কালই আমি ব্যবস্থা করে দেব। অনুনয় করে বিজয়। বেশি বাদানুবাদে ক্লান্তি আসে সুচিত্রার, তাই রাজি হয়। কিন্তু পরের দিন সকালে ভিন্ন ঘরের ব্যবস্থা করতে হলো। চাকর মুখ টিপে হাসল। অন্য ফ্ল্যাটের মেয়েরা ফিসফিস করল, কারণ এতটা বিজ্ঞানী দখল নেই তাদের। অবশ্য বাসা করেও খুব সুবিধে হলো না বিজয়ের। সকালে জলখাবারের ব্যবস্থা তো দূর আসা, দুপুরের জলও গড়িয়ে নিতে হয়। এখানেও বেড়ালে মাছ খেয়ে যায়। উপরন্তু সংসারের হাজার ঝঞ্ঝাট এসে ঘাড়ে চাপে। ছেলের ঝঞ্ঝাট, স্ত্রীর পান থেকে চুন খসার উপায় নেই, তাই অর্ধেক দিন সে ও বাড়ি থেকে ফেরে না। ছেলের জন্যে ঝি রাখতে হয়েছে। অত ঝামেলা সুচিত্রার সহ্য হয় না। এরই মধ্যে দ্বিতীয় সন্তান সম্ভাবনা দেখা দিল। সুচিত্রা এই সুযোগে কিছুকালের মতো বাপের বাড়ি চলে গেল। বিজয়ের কিন্তু খুব ফাঁকা লাগল না, বরং কয়েকদিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। স্বাধীনতার মূল্য আছে বইকি। সেকল সোনার হলেও সহ্য হয় না। ওর পায়ে যা চেপে বসেছিল তা তো লোহার বেরি। কিন্তু প্রথম সন্তান ওর, তার জন্যে মন কেমন করে। বিজয় সময়ের হিসেব করতে শুরু করে অবশেষে। এখনও 3 মাস ছেলে হতে, তারপর ধরো আরও 3 মাস, মোট 6 মাস এখনও দেরি। তবু 6 মাস সত্যিই এমন কিছু বেশি সময় নয়। 3 মাস যখন বয়স হলো মঞ্জুর, অনেক ইতস্তত করে বিজয় কথাটা পারল। এবার তো একটা দিন টিন দেখতে হয় তাহলে। বসে বসে উল বুনছিল সুচিত্রা। ক্লান্তভাবে ঘাড় ঘোরাল। কিসের? ওখানে যাওয়ার, মানে বাসায়। ও দেখো, তোমার ওইটুকু বাসায় গুচ্ছের মালের মধ্যে আমার বড় অসুবিধা হয়। এখন আবার 2টো বাচ্চা হলো, তাছাড়া গোলমাল, চেঁচামেচি, ফ্ল্যাট বাড়ির নানা আনপ্লেজেন্টনেস ও আর আমার বরদাস্ত হয় না। তুমি বরং যে এমন আছো তেমনি আরও কিছুদিন থাকো। একটা বড় বাড়ি টাড়ি পেলে তখন দেখা যাবে। স্তম্ভিত আড়ষ্ট হয়ে বসে থাকে বিজয়। কতক্ষণ পরে বলে, স্খলিত ভগ্ন শোনায় ওর কণ্ঠস্বর, তুমি ওখানে যাবে না মোটে? এমনই দীনতা ও হতাশা ফোটে ওর গলায় যে সুচিত্রা প্রশ্নটা এড়িয়ে যায়। তুমি একটা জমি কিনেছ না? সেও তো শুনেছি এই পাড়ায়। বাড়ি করবে কবে?
এত দুঃখেও বিজয়ের হাসি পেল। স্বামীকে করবার মতো প্রশ্নই বটে। এই বোধহয় প্রথম। সে একটু তিক্ত কণ্ঠেই বলল, শুনেছি, তোমাকে বহুবার দেখাতে চেয়েছি, দেখোনি। প্ল্যান দেখিয়েছি, রাস্তার নামও জানো। ওভাবে প্রশ্ন করা কি তোমার সাজে? আমার আর্থিক অবস্থা কি তাও তো জানতে চাওনি। তাহলে আর ও প্রশ্নটা করতে না। 6 বছরের প্র্যাকটিসে 17,000 টাকা দিয়ে জমি কিনেছি, তাই ঢের। সুচিত্রা চুপ করে চোখ বুজে বসে থাকে কিছুক্ষণ। তারপর বলে, আমাকে তো তুমি দীর্ঘকাল দেখেই বিয়ে করেছ বিজু। আমার কাছ থেকে কি আশা করতে পারো তা জানবার সুযোগ তোমার হয়েছে। এসব ঝামেলা আমার ভালো লাগে না। পারিও না আমি গৃহস্থালির অত ডিটেলসে যেতে। বিজয় চুপ করে গেল, কিন্তু হার মানল না। ওর ভেতরে যে উৎসাহের অফুরন্ত উৎস আছে তার সমস্ত আঘাতের ক্ষতই পুড়িয়ে দেয় নিমেষে। পরের দিনই এসে দ্বিগুণ উৎসাহে বলে, সব ঠিক করে ফেলেছি সু। ব্যাংকের সঙ্গে বন্দোবস্ত করে ফেলেছি একটা। 20,000 টাকা পাচ্ছি। বাকি টাকা এদিক ওদিক থেকে তুলে ফেলব ঠিক। 2 তলা বাড়ি। একটা ঘর থাকবে 18x15। সেইটে হবে তোমার ঘর। তুমি স্পেস ভালোবাসো, ঢের স্পেস পাবে। আর একদিকে থাকবে আমার ঘর, আর একদিকে নার্সারি, মানে ছেলে মেয়েদের ঘর। মধ্যে দরজা থাকবে কমিউনিকেটিং ডোর। এছাড়া আর একটা ঘর আমার স্টাডি। নিচে ওই ঘরটায় আমার চেম্বার, ডিসপেন্সারি। বাকি একটাতে গুদম, একটায় ল্যাবরেটরি, কিছু কিছু ক্লিনিক্যাল কাজও করব মনে করেছি। আর একটা থাকবে স্পেয়ার বেডরুম, মানে বাড়তি ঘর, যদি কেউ আসে টাসে। ধরো মাই এলেন। ওর উৎসাহের প্রবল স্রোত কিসে যেন আটকে গেল। সুচিত্রার ভাবলেশহীন মুখের দিকে চেয়ে হঠাৎ থেমে গেল বিজয়। সুচিত্রা চোখ বুজে বসেছিল হেলানো কেদারাটায়। এবার চোখ খুলে বলল, দেখো, তোমাকে একটা খবর দেওয়া হয়নি। আমি একটা চাকরি নিয়েছি, কাল থেকে জয়েন করব। অনেকক্ষণ সময় লাগলো কথা কইতে বিজয়ের। চাকরি নিয়েছ? কি চাকরি? কোথায়? অধ্যাপনা? না, অত বকুনি আমার পোষায় না। কতকগুলো বোকা মেয়ের কাছে চেঁচানো। না, কেমিস্টের চাকরি। এতে আমার রিসার্চ করার সুবিধাও থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। 2800 টাকার মতো পাবো এখন সব শুদ্ধ। দুপুরটা তো বসেই থাকি। তাছাড়া ঘর সংসার ঠিক আমার পোষায় না। বরং এদিক দিয়ে তোমায় যদি সাহায্য করতে পারি সেটাও কম কথা নয়। ছেলে মেয়েদের ভালো করে মানুষ করতে হবে তো। হিউজ এক্সপেন্স। বাবাকে বলেছ? শুধু প্রশ্ন করে বিজয়। বলেছি। বাবা ওল্ড ফ্যাশন লোক। কেবল ওই এক কথা, বিজুকে একটু দেখ, ঘরকন্যায় মন দে। বলেন আমার কাছে গিয়েই থাকবেন এ বাড়ি ভাড়া দিয়ে। বেশ তো, 1000 ওয়েলকাম। দোতলার স্টাডিটা বলো তো শোবার ঘর করে নি? পাগল হয়েছ? এ বাড়ি থেকে গেলে বাবা আর বাঁচবেন না। আর তাছাড়া জামাই বাড়ি গিয়ে থাকবেন কি? বিজয়ের মুখে বহুবারই কথাটা এলো যে এই আপত্তিটা ওল্ড ফ্যাশনড, অষ্টাদশ শতাব্দীর সংস্কার এসব, কিন্তু কিছু বলল না। সুচিত্রার এসব দিকে আত্মসম্মানবোধ অসাধারণ। তার একটি পয়সার দরকার হলেও সে বিজয়ের কাছে চেয়ে পাঠায়। বাবার কাছে কোনো কারণেই কিছু নেয় না। মাসে প্রায় 500 টাকা লাগে এ বাড়িতেই। ক্রমশ বিজয়ও ক্লান্ত হয়ে আসছে। সে আর কথা কইল না, উঠে পড়ল। সে হলো আজ 2 মাসের কথা। এ কটা দিন অমানুষিক পরিশ্রম করেছে বিজয়। আজকাল কোনো কাজই ছাড়ে না, টাকার দরকার। পাড়ায় প্র্যাকটিস, বরং গাড়ি একটা হলে মর্যাদা বাড়ে, কিন্তু গাড়ি কেনবার সাহস নেই। সব পয়সা যাচ্ছে বাড়িতে, ভূতের মতো ঘোরে দিনরাত। তারই ফাঁকে ফাঁকে নতুন বাড়িটার কাজ দেখে, কন্ট্রাক্টরের সঙ্গে পরামর্শ করে,
ছোটোখাটো নির্দেশ দেয়। এর ভেতর সুচিত্রার কাছে যাওয়াও হয়নি। সে এসেছিল দিন দুই কয়েক মিনিটের জন্যে, অফিস যাবার আগে বা পরে, নইলে লোক পাঠায় জিনিসের ফর্দ দিয়ে আর টাকার প্রয়োজন জানিয়ে। এছাড়া কেউ কারুর খবর রাখে না। কিন্তু আজকের এই সাক্ষাৎটা বিজয়ের যেন আমূল নাড়া দিয়ে গেল। কোথায় কি গোলমাল হলো, মস্তিষ্কের কোন স্নায়ুতে কি আঘাত করল, সারা দিন উন্মনা হয়ে বেড়ালো বিজয়। অনেক রোগীকে ভুল ঔষধ দিল, অনেকের কাছে যেতেই মনে রইল না। টাকা কড়ির হিসাব গুলিয়ে যেতে লাগলো বারবার। অবশেষে মনের কাছেই স্বীকার করতে বাধ্য হলো যে সুচিত্রার আজকের এই নিষ্পৃহতায় ওর একটা সন্দেহ জেগেছে। সে সংশয়ের কথাটা মনে আনতেও সাহসে কুলোচ্ছে না ওর। তবে কি সুচিত্রা নতুন বাড়িতেও আসবে না? কিন্তু কেন কেন? কোনো উত্তর পায় না। সন্ধ্যার পর শরীর খারাপ সংক্ষেপে এই কথা মাত্র জানিয়ে চেম্বার থেকে উঠে পড়ে। অনেক দিন পর একটা নিজে থেকে বাজে খরচ করে। একটা ট্যাক্সি ভাড়া করে যায় মাঠে। সেখানে অন্ধকারে বহু রাত্রি পর্যন্ত জোরে জোরে হাঁটে পাগলের মতো। তারপর ফিরে পাঁজিটা খুলে বসে। পরের দিন কন্ট্রাক্টরকে গিয়ে বলে, কত বেশি টাকা দিলে আপনি দোতলাটা 20 দিনের মধ্যে বসবাসযোগ্য করে দিতে পারবেন? সে কি 20 দিন? অসম্ভব। অসম্ভব বলে শব্দ বিংশ শতাব্দীতে নেই সত্যেনবাবু। সারা রাত কাজ করান, আমি 3 গুণ রোজ দেব। দেবেন? দেব, কিন্তু 20 দিন, মনে থাকে যেন। একবেলা দেরি হলে সব টাকা রিফান্ড করতে হবে। বেশ, কিন্তু সুপারভিশন চার্জ লাগবে 1000 টাকা এক্সট্রা। তাই হবে। সেদিন রাত্রে সুচিত্রার কাছে গেল বিজয়। সব ঠিক করে ফেললাম সু। ঠিক? একদিকের ভ্রু ঈষৎ তুলে প্রশ্ন করে সুচিত্রা। হ্যাঁ, 20শে শ্রাবণ গৃহপ্রবেশের শেষ দিন। তারপর 1 মাস আর দিন নেই। 3 গুণ টাকা দিয়ে ঠিকাদারকে রাজি করিয়েছি। তারই মধ্যে দোতলাটা ফিনিশ করে দেব। মাকেও চিঠি লিখে দিয়েছি, তিনি চলে আসবেন। 20শে শ্রাবণ? ইংরেজি যেন কত হলো? 4 আগস্ট? ও, ভালোই হলো মাকে চিঠি দিয়েছ। উনি এসে গেলেই ঠিক হবে। ওদিন আমি কিন্তু যেতে পারবো না। তুমি যেতে পারবে না? তার মানে? কথা বেঁধে যায় বিজয়ের। যদিও গত 36 ঘন্টা এই আশঙ্কাই করছিল সে। মানে আমাকে দিল্লি যেতে হবে ওই সময়টায়। ডিপার্টমেন্টে গোলমাল হচ্ছে। ব্যাপারটা বোঝানোর জন্য বসের সঙ্গে আমাকে যেতে হবে। তাতে কি? মা আসছেন, আমার বাবা আছেন, ঠিক করে নিতে পারবে না? না, সে কিছু আটকাবে না। কেমন একটা শুষ্ক কণ্ঠে কথাগুলো বলে উঠে দাঁড়ায় বিজয়। মা আসছেন, তোমার বাবা আছেন, ঠিকই তো। কী বা গৃহপ্রবেশ? তোমার কাজের ক্ষতি করার দরকার নেই। তুমি চললে নাকি? খেয়ে যাবে না? বাবা যেন ঠাকুরকে তোমার খাবার কথা বলছিলেন। নিরাসক্ত কণ্ঠে প্রশ্ন করে সুচিত্রা। তোমার বাবা এখনও বড্ড ওল্ড ফ্যাশন রয়ে গেলেন সু। এখনও সেই জামাই এলে খাওয়াবার কুসংস্কার গেল না। সরি টু ডিসঅ্যাপয়েন্ট দ্য ওল্ড বয়, কিন্তু আমার বিশেষ কাজ আছে। এখনই একবার সত্যেনের কাছে যেতে হবে। হঠাৎ হেসে ওঠে বিজয়। কে সত্যেন? ও এমন কেউ না, কন্ট্রাক্টর। সত্যেনের কাছে পৌঁছে বিজয় আবার হেসে ওঠে আপন মনে। কি হলো, হাসছেন যে? না, কিছু না। দেখুন, তাড়া করবার আর দরকার নেই। ভেবে দেখলুম মিছিমিছি অতগুলো টাকা বেশি খরচ করতে যাই কেন? যেমন চলছে তেমন চলুক। তাই ভালো, আমিও বাঁচলুম। সত্যেনবাবু ঝুঁকিটা নিয়ে অবধি অস্বস্তি বোধ করছিলেন। হ্যাঁ, আর শুনুন, সেদিন যে নিচের তলা ভাড়া দিতে পারি কিনা জিজ্ঞাসা করেছিলেন, ভাড়াটে আছে?
আছে বই কি, দেবেন? সবটা নেবে? তা নিতে পারে হয়তো, কিন্তু আপনি দেবেন কেন? বেশি ভাড়া পাবো। আমার ও ফ্ল্যাটে আর ডিসপেন্সারিতে লাগছে মোটে 100-র মতো। এতে তো 200-250 পাবো। 1000 কয়েক টাকা অ্যাডভান্সও দেওয়াতে পারি। খুব ভালো, পাকা কথা দিলুম। ভাড়াটে দেখুন আপনি। বিজয় সেখান থেকে হেঁটেই বাসায় ফিরল, অনেক দিন পরে শীষ দিতে দিতে। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প দাম্পত্য। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।